হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভাইয়া, আজ আমার কলেজের বেতন জমা দেওয়ার লাস্ট ডেট, আর রেজিস্ট্রেশনের টাকা দেওয়ারও শেষ সময় চলে এসেছে। বোন সাজের এমন কথা শুনে বোনের দিকে তাকায় তার বড় ভাই শিশির। শিশির হালকা রাগী কণ্ঠে বলে ওঠে, আজ তোর বেতন জমা দেওয়ার লাস্ট ডেট, আর তুই এখন এসে আমাকে বলছিস? সাজ মাথা নিচু করে বলে ওঠে, সরি ভাইয়া, আসলে আমি বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। শিশির পকেট থেকে মানিব্যাগ বের করে 2000 টাকা সাজের হাতে দিয়ে বলে ওঠে, রেজিস্ট্রেশন ফি কতদিনের মাঝে জমা করতে হবে? সাজ ছোট্ট গলায় বলে ওঠে, 2 দিনের মাঝে। শিশির সোফা থেকে উঠতে উঠতে বলে ওঠে, ঠিক আছে, চিন্তা করিস না, পেয়ে যাবি ইনশাল্লাহ। শিশির কথাগুলো বলে নিজের মাকে বলে বেরিয়ে যায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে। শিশির রাস্তায় দাঁড়িয়ে আছে বাসের জন্য, কিন্তু এখনো বাস আসেনি। আজকাল বাস আসতে বড় লেট করছে, অফিসেরও দেরি হয়ে যাচ্ছে। বিরক্ত লাগছে শিশিরের। দেরি হলেই বসের ঝাড়ি শুনতে হবে। একটা কোম্পানিতে বসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করছে সে। খুব বেশি মাইনে সে পায় না, এই দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। মানিব্যাগটা বের করে শিশির একবার মানিব্যাগের দিকে তাকিয়ে দেখে কি অবস্থা হয়েছে তার মানিব্যাগের। ভার্সিটির 2য় বর্ষে কিনেছিল মানিব্যাগটা। উপরের চামড়া উঠে গিয়ে বাজে দেখায়, কিন্তু নিজের জন্য টাকা খরচ করে মানিব্যাগ কেনার ইচ্ছে তার জাগে না। মানিব্যাগটা খুলতেই দেখে একটা 50 টাকার নোট, 2টা 100 টাকার নোট, 2টা 10 টাকার নোট আছে। আগামীকাল বেতন দেওয়া হবে, তত সময় এইটাই সম্বল। সাজকে তার রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে। সংসারের বাজার আছে, বাবার ঔষধ কত খরচ। আগামীকাল টাকাটা পেলে অনেক কাজই আছে। এইসব ভাবতে ভাবতে বাস আসতেই শিশির বাসে উঠে যায়। সাজ মাকে বলে ভাইয়ের দেয়া টাকা নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাজ কলেজে সব সময় হেঁটেই যাওয়া আসা করে। কলেজে হেঁটে যেতে আসতে 5 মিনিটের মতো লাগে। রিকশায় যেতে লাগে 5 মিনিট। কিন্তু নিজেদের আর্থিক অবস্থা বুঝে সে, তাই কখনো রিকশায় যাওয়া আসা করে না, হেঁটেই যাওয়া আসা করে। সাজ এইবার ইন্টার 2nd ইয়ারে পড়ে। বেশ মেধাবী ছাত্রী সে। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে। যেখানে সবাই অনেক কোচিং প্রাইভেট পড়ে, সেখানে সাজ একটা মাত্র কোচিং এ পড়াশোনা করে টপ 3 জন স্টুডেন্টের মাঝে নিজের অবস্থান রাখতে পারে। সাজের স্বপ্ন একদিন সে মস্ত বড় ডাক্তার হবে। কিন্তু তার পরিবার কি এত ব্যয় করতে পারবে? তা পারুক বা না পারুক, স্বপ্ন দেখতে তো আর বাধা নাই। সাজ কলেজে এসেই আগে অফিস কক্ষে গিয়ে নিজের বেতন জমা দিয়ে ক্লাসে আসতেই দেখে তার বান্ধবীরা কি নিয়ে জানি আলোচনা করছে। সাজ তার সব থেকে কাছের বান্ধবী কোয়েলের পাশে বসে বলে ওঠে, কিরে, কি নিয়ে আলোচনা করছিস তোরা? কোয়েল সাজের দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠে, আরে পরশুদিন রুহির জন্মদিন। ওদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ওর জন্মদিন উপলক্ষে। ও আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আমরা সেইটা নিয়ে আলোচনা করছি। রুহিও সাজের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, সাজ, তোরও দাওয়াত থাকলো, অবশ্যই আসবি। কিন্তু কথাটা শুনতেই সাজের মুখটা মলিন হয়ে আসলেও মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে, আমি জানি না হাসতে পারবো কিনা, তবে তোর জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। রুহি একটু জেদি কণ্ঠে বলে ওঠে, আমি কোনো কথা শুনতে চাই না সাজ, তোকে আসতেই হবে। সাজ কিছু বলার আগেই কোয়েল বলে ওঠে, তুই তো কখনোই কোথাও যেতে চাস না সাজ। এমন কেন তুই? কত মজা হয় জানিস? কয়েকদিন আগে কলেজের পিকনিকেও গেলি না। এখন অন্তত রুহির জন্মদিনের অনুষ্ঠানে আয়, অনেক মজা হবে। সাজ একটু হেসে বলে ওঠে, আমি চেষ্টা করব, কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছি না। রুহি একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখ সাজ, এইবার যদি তুই না আসিস তাহলে আমরা সবাই তোর উপর খুব রাগ করব বলে দিলাম। সাজ কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার চলে আসায় ক্লাসে মন দেয় ওরা।
সাজ কখনোই কোথাও যেতে চায় না। তার ভাইকে বললে হয়তো নাও করবে না, টাকার ব্যবস্থাও করে দিবে, কিন্তু সাজ চায় না। অনেক বুদ্ধিমাতি সে। তার প্রতি মাসে কলেজ ফি আর একটা কোচিং দিয়ে 2,700 টাকা লাগে। এইসব অনুষ্ঠান পিকনিকে যোগ দিতে গেলে হাজার হাজার টাকা চলে যায়। এই টাকা এইভাবে খরচ না করলে তার পরিবারের অনেক উপকার হবে, কাজেও লাগবে। তাই সাজ কখনোই কোথাও যেতে চায় না। শিশির অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসে কাজ শুরু করতেই টেবিলের উপর থাকা টেলিফোন বেজে ওঠে। শিশির রিসিভার টাহা কানে নিয়ে বলে ওঠে। রিসিভার টাহা রেখেই বসের কেবিনে চলে যায়। শিশির দরজা নক করতেই তার বস মি সাজিদ ভেতরে যেতে বলে। শিশির মি সাজিদের সামনে দাঁড়াতেই তিনি বলে ওঠে, বসুন মি। শিশির শিশির বসতেই মি সাজিদ বলে ওঠে, মি। শিশির, আপনি প্রায় লেট করে আসেন। আপনি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি আসার আগে আপনাকে অফিস অ্যাটেন্ড করতে হবে। আগে তো খুব পাঞ্চুয়াল ছিলেন, কিন্তু আজকাল আপনি এমন করছেন কেন আমি জানি না। আপনি যদি নিজেকে সামলিয়ে না নেন তাহলে সরিটুসে আমি নিউ অ্যাসিস্ট্যান্ট দেখতে বাধ্য হব। শিশির উদগ্রীব হয়ে বলে ওঠে, সরি স্যার, আর কখনো এমন হবে না। আমি সঠিক সময়ে আসার চেষ্টা করব। আসলে আজকাল বাসটা একটু লেট টাইমে ছাড়ছে, আর ঢাকা শহরের জ্যাম সম্পর্কে তো আমরা সবাই জানি। মি সাজিদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তাহলে বাসে কেন আসেন? ট্যাক্সি বা সিএনজি করে আসবেন। আর এত জ্যাম যখন জানেন তাহলে আরও আর্লি বের হবেন। মি শিশির, আমি জানি আপনি কাজ খুব ভালো করেন, অনেক মন দিয়ে কাজ করেন, তাই আমি আপনাকে খুব পছন্দ করি। কিন্তু আপনি যদি টাইম মেইনটেইন না করেন তাহলে যা বললাম তাই মাথায় রাখবেন। শিশির মাথা নিচু করে বলে ওঠে, জি স্যার। যান, এইবার নিজের কাজ। শিশির আর কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে গিয়ে নিজের ডেস্কে বসে। আসলেই আজকাল সে দেরি করে অফিসে আসছে। আসলে বাস লেট টাইমে ছাড়ছে আজকাল, তার উপর ট্যাক্সি সিএনজিতে আসতে গেলে অনেক টাকা চলে যায়। এত টাকা যাতায়াতে খরচ করলে কেমন চলবে তার সংসার? কিন্তু তাও এই চাকরিটা কোনোভাবেই হারালে চলবে না। পরিবারের একমাত্র উপার্জনকারী সে। এই চাকরি চলে গেলে পানিতে ভেসে যাবে তার পরিবার, শেষ হয়ে যাবে তার পরিবার। না, কোনোভাবেই এই চাকরি হারানো চলে না। এমনিতেই এই চাকরি করেই সংসার চালাতে তার হিমশিম খেতে হচ্ছে, আর চাকরি চলে গেলে তো কোনো কথাই নেই। সংসার খরচ, ছোট ভাই বোনের পড়ালেখা, বাবা মায়ের ঔষধ, সব মিলিয়ে অনেক খরচ। তার উপর আজকাল চাকরির যে বাজার, শিক্ষিত বেকার ছেলের সংখ্যা দিন দিন এত বেড়ে চলছে। সবই তো দেখছে সে। না, যে করেই হোক তাকে এই চাকরিটা টিকিয়ে রাখতে হবে। মুখমণ্ডলে একটু হাত বুলিয়ে কাজে হাত লাগায় শিশির। ভার্সিটি থেকে বেরিয়ে আসে আদনান। এখন তাকে আরও 3টা টিউশন করতে যেতে হবে, তারপর বাড়ি যাবে। আজ কেন জানি বড় ক্লান্ত লাগছে তার। তাও ক্লান্তিকে পেছনে ফেলে ছুটতে হবে তাকে। বড় ভাই একা একা সংসার খরচ মেটাতে থাকে। তাকে বারণ করেছিল কষ্ট হয়ে গেলে টিউশন না করতে, মন দিয়ে লেখাপড়া করার জন্য। কিন্তু একা বড় ভাইয়ের উপর আর কত চাপানো যায়? একটু টিউশনি করে যদি কিছু খরচ চালিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কি? অনার্স 3য় বর্ষের ছাত্র আদনান। নিজেরও কিছু খরচ থাকে তার। সবসময় কি আর বড় ভাইয়ের কাছে হাত পাতা যায়? টিউশন করে নিজের খরচ মিটিয়ে সংসারে টুকিটাকি দিতে পারলে তো সংসারেরও ভালো, আর বড় ভাইয়ের উপর চাপটাও একটু কমল। এমন সময় ফোন কল আসতেই আদনান ফোন বের করে দেখে তার বড় ভাই শিশির কল করেছে। আদনান কলটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো ভাইয়া। শিশির একটু রাগী কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম আদনান। জিহবা কামড়িয়ে ধরে আদনান খানিকটা লজ্জাও পেল, তাও নিজেকে সামলিয়ে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শিশির ভাইয়ের অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে বলে ওঠে, কোথায় তুই? আদনান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, এই তো ভার্সিটি থেকে বের হলাম মাত্র, টিউশনি করতে যাব। শিশির একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দুপুরে না খেয়ে? না ভাইয়া,
আমি সিঙ্গারা বাহ কিছু একটা খেয়ে নিব। টিউশনে বিকালে গেলে সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু আমি ভাবছিলাম। কথা শেষ করতে পারে না আদনান। তার আগেই গম্ভীরভাবে শিশির বলে ওঠে, কিছু ভাবতে হবে না তোকে। এখন সোজা বাসায় যাবি, গোসল করবি, নামাজ পড়বি, খাবার খাবি, তারপর যাহ করার করবি, ঠিক আছে? আদনান হাঁটা থামিয়ে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া। শিশির মুচকি হেসে বলে ওঠে, আল্লাহ হাফিজ। তুমি খেয়েছ? না, এখন যাচ্ছি। ওহ আচ্ছা, রাখছি। আল্লাহ হাফিজ। ফোন কেটে দেয় আদনান। আদনান ফোনের দিকে তাকিয়ে একটু। যেই দিনই সে চিন্তা করে যে একবারে টিউশন শেষ করে বাসায় ফিরবে, সেই দিনই ভাইয়ের ফোন চলে আসে আর শ্যাম অর্ডার করে। ভাইয়ার কথা অমান্য করতে পারবে না সে, তাই আর বেশি কিছু না ভেবে বাস ধরার জন্য হাঁটা শুরু করে। এইদিকে শিশির ভাইয়ের সাথে কথা বলা শেষ করে ক্যান্টিনের দিকে চলে যায়। 1 টাকা দিয়ে 2টা সিঙ্গারা আর 5 টাকা দিয়ে একটা কলা কিনে খেয়ে নেয়। সাধারণত 100 টাকার মাঝে ভাত তরকারি পাওয়া যায় ক্যান্টিনে, কিন্তু এখন পকেটের অবস্থা ভালো না, তাই 5 টাকা দিয়ে চালিয়ে নিচ্ছে সে। কারণ একদম হাত ফাঁকা হয়ে গেলে আর এক সমস্যা। কখন কোনো সমস্যা হয় বলা তো যায় না। সাময়িক কিছু টাকা হোক, তা 100-200 টাকা হাতে থাকা ভালো, নাই মামার থেকে কানা মামাই ভালো। কিন্তু মাঝে মাঝে ভাই তাহাকে একটু ফোন দিয়ে শুনতে হয়, না হলে এই যে দুপুরে তার মতো আতপেটা খেয়ে থাকতো তার আদরের ভাই। নিজে যা হবে হোক, কিন্তু পরিবারকে যা তা ভাবে দেখতে পারবে না সে। তাই নিজে আতপেটা খেয়ে থাকলেও ভাইকে বাড়ি পাঠিয়ে দিল ভরপেট খাওয়ার জন্য। রাত হয়ে গেছে। সাজ নিজের রুমে পড়াশোনা করছে। একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকে ওরা। ঢাকা শহরের ছোট্ট ফ্ল্যাটগুলোরও যা মূল্য বাবারে। ওদের ছোট্ট ফ্ল্যাটে 2টা মাঝারি সাইজের বেডরুম আছে, যার একটাতে ওদের বাবা মা থাকে, অন্যটাতে শিশির আর আদনান থাকে। আর একটা ছোট্ট সাইজের রুম আছে যেখানে সাজ থাকে, মাঝে একটা মাঝারি রকমের রুম যেখানে একটা 4 চেয়ারের ডাইনিং টেবিল, 2টা সোফা আর একটা ছোট্ট টিভি আছে। পাশেই একটা ছোট কিচেন রুম, আর মাঝের রুমের একপাশে একটা বাথরুম আর একটা বারান্দা। আহিয়া রহমান ওদের মা রান্নাঘরের কাজকর্ম করছেন, আজিজ রহমান ওদের বাবা টিভি দেখছেন। এমন সময় কলিং বেলের আওয়াজে আহিয়া রহমান এগিয়ে এসে দরজা খুলতেই দেখে শিশির এসেছে। শিশির নিজের মাকে দেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম মা। আহিয়া রহমান মুচকি হেসে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম বাবা। শিশির জুতা খুলতে খুলতে বলে ওঠে, সাজ আদনান ওরা কোথায়? আহিয়া রহমান শিশিরের দিকে তাকিয়ে বলে ওঠে, সাজ পড়াশোনা করছে আর আদনান এখনো বাসায় ফেরেনি। ওহ। শিশির ভেতরে আসতেই বাবাকে সোফায় বসা দেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু। আজিজ রহমান শিশিরের দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ। যাহ গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নে। জি আব্বু। শিশির নিজের রুমে গিয়ে জামা পাল্টে লুঙ্গি পরে গলায় একটা গামছা ঝুলিয়ে নিয়ে আদনানকে ফোন করতেই ওপাশ থেকে রিসিভ করে আদনান বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? আদনান রাস্তার পাশে দাঁড়িয়ে বলে ওঠে, মাত্র টিউশন শেষ করে বের হলাম ভাইয়া, এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা আয়, সাবধানে আসিস। আদনান মুচকি হেসে বলে ওঠে, জি ভাইয়া, রাখছি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। শিশির ফোন কেটে বাথরুমে চলে যায় হাত মুখ ধোয়ার জন্য। শিশির গামছা দিয়ে মুখ মুছতে মুছতে নিজের রুমে চলে আসতেই সাজ দরজার কাছে দাঁড়িয়ে বলে ওঠে, ভাইয়া আসবো? শিশির দরজার দিকে তাকিয়ে দেখে সাজ হাতে একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। শিশির মুচকি হেসে বলে ওঠে, তোর আমার রুমে আসার জন্য অনুমতি লাগবে পুচকি। সাজ মুচকি হেসে ভেতরে আসতে আসতে বলে ওঠে, নেওয়া ভালো। শিশির আর কিছু বলে না, একটা গেঞ্জি পরে নেয়। সাজ হাতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ওঠে, নাও, অনেক গরম পড়েছে, সারাদিন অনেক খাটুনিও গেছে হয়তো, এই লেবুর শরবতটা খেয়ে নাও। শিশির মুচকি হাসি দিয়ে গ্লাসটা হাতে নিয়ে বলে ওঠে,
খাটুনি তো তোরও যায়। আই ভাগাভাগি করে খাই গু। সাজ হেসে বলে ওঠে। না, তুমিই খাও। শিশির হেসে দিয়ে সাজকে টেনে বিছানায় বসিয়ে নিজের পাশে বসে বলে ওঠে। আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে। এতটা খেলে আরও বাড়তে পারে। তার থেকে আমরা আধাআধি খাই, তাহলে আমাদের দুইজনের উপকারও হবে, আর আমার গ্যাসের সমস্যা বাড়ার কোনো উপায়ও থাকবে না। ভালো হবে না বল? শিশিরের কথা শুনে সাজ হেসে দেয়। শিশিরও হেসে গ্লাসটা সাজের দিকে এগিয়ে দিয়ে নিজের হাতেই আধা গ্লাস শরবত খাইয়ে দেয় আদরের ছোট্ট বোনকে। তারপর নিজের শরবতটুকু খেয়ে নিয়ে গ্লাসটা সাজের হাতে দিয়ে বলে ওঠে। পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাইয়া ঘি। শিশির এগিয়ে এসে সাজের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে। অনেক ভালো করে পড়ালেখা করতে হবে তোকে। অনেক ভালো রেজাল্ট করতে হবে ইনশাল্লাহ। মেডিকেলে চান্স পেতে হবে, অনেক বড় ডাক্তার হতে হবে আমার বোনকে। কেমন? সাজ মুচকি হেসে বলে ওঠে। ইনশাল্লাহ ভাইয়া। কিন্তু ভাইয়া ডাক্তারি পড়াশোনায় যে অনেক খরচ। শিশির মুচকি হেসে বলে ওঠে। তোকে এইগুলো নিয়ে কে ভাবতে বলেছে? এইসব নিয়ে একদম ভাববি না। তুই শুধু পড়ালেখাটা ভালোভাবে কর। আমি নিজের রক্ত বেঁচে হলেও তোকে ডাক্তারি পড়াবো গু। সাজের চোখ ভরে আসে। তার ভাইটা এত ভালো কেন? সাজ শিশিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শিশির মুচকি হেসে নিজের বাইনকে জড়িয়ে ধরে। কিছু সময় পর আদনান চলে আসলে হাত মুখ ধুয়ে শিশিরের কথায় নামায় আদায় করে নেয়। এই আদনানটা শিশির যে কয়বার বলবে সেই কয়বারই নামায় পড়বে। নিজে থেকে এক ওয়াক্ত নামায়ও পড়ে না। শিশিরকে বলে বলে পড়াতে হয়। এই দিক দিয়ে সাজ খুব ভালো। আয়ান দিলেই নামায় আদায় করে নেয়। সবাই খাবার টেবিলে বসে আছে। আহিয়া রহমান শিশিরকে এক টুকরো পেটির মাছ তুলে দিতেই শিশির মাছটা সাজের প্লেটে দিয়ে দেয়। সাজ কিছু বলতে যাবে তার আগেই শিশির বলে ওঠে। আমার থেকে তোর বেশি মাছ খাওয়া প্রয়োজন। তোকে অনেক পড়ালেখা করতে হয়, তাই মাছের দরকার বেশি গু। সাজ শিশিরের দিকে তাকিয়ে বলে ওঠে। কিন্তু ভাইয়া মা তো আমার জন্য মাছ রেখেছে গি। কিন্তু তুই তো গাদার মাছ খুব একটা ভালোভাবে খেতে পারিস না। তোর মাছটা আমিই খাচ্ছি। কিন্তু তুমি তো পেটির মাছ বেশি পছন্দ করো। কিন্তু তার থেকেও বেশি পছন্দ করি আমার বোনের পেটির মাছ খাওয়া দেখতে। শিশির ওর মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে। মা, আমাকে এক পিস গাদার মাছ দাও। আহিয়া রহমান মুচকি হেসে শিশিরকে এক পিস মাছ তুলে দেন। আদনান, আজিজ রহমান, আহিয়া রহমান, সাজ সবার মুখেই মুচকি হাসি বিদ্যমান। সকালবেলা শিশির নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। আজ তার সাপ্তাহিক ছুটির দিন। আজ সে, সাজ, আদনান সবাই বাড়িতে থাকবে। সপ্তাহে এই একদিন সবসময় পুরো পরিবারের সাথে সময় কাটাতে পারে শিশির। 3 ভাই বোন একসাথে সময় কাটায়। টাকাটা তুলে বাজারে চলে যায় শিশির বাজার করার জন্য। মা গতকাল রাতে বলেছিল ঘরে বাজার নেই। আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আর হাতে টাকাও আছে, তাই শিশিরের মনে হলো একটু ভালো খাওয়া দাওয়া করলে ক্ষতি কি। শিশির বাজারে গিয়ে একটা মুরগি, 1 কেজি আলু, হাফ কেজি বেগুন আর 1 মুঠি লাল শাক কিনে নিয়ে আসে। শিশির ঘরে আসতে আসতেই ঘেমে নিয়ে যায়। বাইরে এত রোদ আর গরম, তার উপর বাজারে মানুষের সমাগম বেশি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষের ভিড় আরও বেশি। শিশির একবারে গোসল করে সোফার উপর বসে টিভি দেখতে থাকে। সাজ এত সময় পড়াশোনা করছিল, এখন মাকে একটু রান্নার কাজ এগিয়ে দিচ্ছে। আহিয়া রহমানের মুরগি কাটা হয়ে গেলে সাজ বটি নিয়ে আলু, মরিচ, পেঁয়াজ কেটে দিচ্ছে। আদনান আজ বেশ বেলা করে উঠেছে। সকালবেলা শিশিরের ডাকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়েছিল। এখন উঠে চোখ ডলতে ডলতে মাঝের রুমে আসতেই শিশির বলে ওঠে। কি নবাবজাদা, মাত্র ঘুম থেকে উঠলেন? আদনান একটু হেসে বড় হামি দিয়ে বলে ওঠে। কয়টা বাজে? শিশির আদনানের অবস্থা দেখে মুচকি হেসে বলে ওঠে। 1:30 বাজে। আদনান বাথরুমে যেতে যেতে বলে ওঠে। ওহ, মাত্র। আমি ভাবলাম 1:30 বাজে। জুম্মার নামাজের সময় প্রায় হয়ে গেছে। শিশির জোরে হেসে দিয়ে একটু জোরে চেঁচিয়ে বলে ওঠে। মা, শুনেছ তোমার ছেলের কথা? 1:30 তার কাছে মাত্র, আর সে নাকি জুম্মার নামাজের কিছু সময় আগে উঠতে চায়।
শিশিরের কথা শুনে রান্নাঘর থেকে সাজ আর আহিয়া রহমানের হাসি ভেসে আসে। শিশির টিভি বন্ধ করে দিয়ে রান্নাঘরে এসে সাজের পাশে বসে একটা রসুন নিয়ে খোয়া বাঁচতে বাঁচতে বলে ওঠে, মা, আব্বু কোথায়? আহিয়া রহমান রান্না চাপাতে চাপাতে বলে ওঠে, তোর আব্বু একটু বাইরে গেছে। শিশির একটু বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এখন বাইরে কেন গেছে? বাইরে মারাত্মক রোদ আর গরম, এমনি শরীর ভালো না। সে কি আর আমার কথা শুনে রে বাবা, যাহ মন চায় তাই করে। শিশির কিছু বলতে যাবে, এর মাঝে আদনান রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, মা, খিদে পেয়েছে। সাজ হাতের কাজ পাশে রেখে আদনানের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। আদনান চলে গেলে সাজ আদনানের জন্য খাবার বেড়ে নিয়ে যায়। শিশির রসুন বাঁচতে বাঁচতে বলে ওঠে, মা, কিছু কি হয়েছে? তোমাকে এমন মলিন দেখাচ্ছে